বনের মধ্যে থাকতো ভেড়িয়া অর্থাৎ নেকড়ে, কিন্তু যখন সেই নেকড়ে হয় হিংস্র আর ইচ্ছাধারী তখনই নেমে আসে ভয়ঙ্কর বিপদ। ইচ্ছাধারী ভেড়িয়া যখন তার প্রতিশোধে মেতে ওঠে, গ্রামবাসীরাও ভয়ে কেঁপে ওঠে। কিন্তু মুভিটিতে আপনারা ভয়ের পাশাপাশি অনেক মজার মজার বিনোদনও পাবেন। তাহলে রেডি হয়ে বসে পড়ুন ভেড়িয়ার গল্প শোনার জন্য। জঙ্গলের ভিতর একটা ছোট কুড়ে ঘর, সেখানে একজন তার ছোট্ট বাচ্চাকে ছাগল ছানো ভেড়িয়ার গল্প বলছিল। ঠিক তখনই বাইরে কোনো প্রাণীর শব্দ পেয়ে লোকটি বাইরে দেখতে যায় যে কোনো প্রাণী আক্রমণ করতে এসেছে কিনা, কিন্তু সে আসন্ন ভয়ানক বিপদ আশও করতে পারেনি। হঠাৎ একটি ভেড়িয়া তার উপর আক্রমণ করে তাকে নৃশংসভাবে হত্যা করে। কুড়ে ঘরের ভিতর থেকে বাচ্চাটি এই দৃশ্য দেখছিল। ঠিক তখনই ভেড়িয়া তার উপর আক্রমণ করে। এরপর অনেক বছর পরের সিনে আমাদের মুভির হিরোর দেখা পাই, যার নাম ভাস্কর। কিন্তু সে সামান্য একটি কুকুর দেখে ভয় পাচ্ছিল। এমনকি কুকুরকে কুকুর বলাই তাকে কুকুরটির কাছে তার বসের কথাই ক্ষমা চাইতে হয়। আসলে সে এত সবকিছু করছে একটি কন্ট্রাক্টের জন্য। অরুণাচলে সে একটি অনেক বড় হাইওয়ে বানানোর কন্ট্রাক্ট পাওয়ার আশায় তার বাড়ি পর্যন্ত বন্ধক দিয়েছে। আর অবশেষে আজ সে কন্ট্রাক্টটি পেয়ে গেছে। বস তাকে জানায় কাজটি খুব দ্রুত হওয়া চাই। ভাস্কর জানায় কাজটি সে দ্রুতই শেষ করবে। তাই সে তার চাচাতো ভাই জনার্দন অর্থাৎ জানাকে নিয়ে অরুণাচলের উদ্দেশ্যে রওনা দেয়। জনার্দন আইএএস অফিসার হতে চায়, তাই সে ইউপিএসসি প্রস্তুতি নিচ্ছে। ভাস্কর ও জানা এয়ারপোর্টে পৌঁছালে জৌমিন নামে একজন তাদের রিসিভ করতে আসে। জৌমিন ভাস্করের অনেক পুরনো বন্ধু। ভাস্কর জৌমিনকে 4 বছর পর দেখে জড়িয়ে ধরে। তারপর অনেক পথ পাড়ি দিয়ে অনেক আনন্দ করতে করতেই তাদের গন্তব্যে পৌঁছে যায়। ভাস্কর বাড়ির চালে কিছু ঝুলে থাকতে দেখে। যখন একজন লাইট অন করে, চালে ঝুলতে থাকা বাদুড়টি এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তারা সবাই ভয় পেয়ে যায়। জমিন দরজা খুলে দিতেই বাদুড়টি বাইরে চলে যায়। কিন্তু তখনই তারা খেয়াল করে তাদের বাড়ির উপরে অসংখ্য বাদুড় উড়ে বেড়াচ্ছে। তারা ভয়ে আবার ঘরের ভিতর ঢুকে যায়। পরের দিন জমিন ভাস্করের সাথে পান্ডা নামের এক ফরেস্ট অফিসারের দেখা করায়। পান্ডা আরো কয়েকজন অফিসার ও ইঞ্জিনিয়ারের সাথে ভাস্করের মিটিং ফিক্স করে, কারণ সেখানে রাস্তা বানাতে হলে এই অফিসার ও ইঞ্জিনিয়ারদের পারমিশনের প্রয়োজন। ভাস্কর বলে, আপনাদের এই গ্রাম থেকে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা একটি হাইওয়ে তৈরি করব। আর যদি হাইওয়ে হয়ে যায়, আপনাদের শহরের যাতায়াত খরচ ও সময় দুটোই কমবে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার বলে, জঙ্গলের মাঝখান দিয়েই কেন, জঙ্গলের পাশ দিয়ে কেন নয়? ভাস্কর বলে, যখন 100 টাকার কাজ 10 টাকায় করা সম্ভব, তাহলে আমরা 100 টাকা কেন খরচ করব? আর যদি সেই 100 টাকার ভিতরে 90 টাকা বেঁচে যায়, তাহলে সেই 90 টাকা আমরা এই গরিবেরা ভাগ করে নিলাম। তাহলে আপনারও লাভ, আমারও লাভ। টাকার কথা শুনে কয়েকজন সাথে সাথেই রাজি হয়ে যায়। কিন্তু সেই ইঞ্জিনিয়ার আবার বলে, গাছ কেটে ফেললে পরিবেশের যে ক্ষতি হবে সেটার কথা কে ভাববে? আর এখানকার গ্রামবাসীদের এই জঙ্গলই রুজিরুটি। তারা কখনোই রাজি হবে না জঙ্গল কাটার জন্য। এক পর্যায়ে তাদের আলোচনা শেষ হলে তারা জঙ্গলের মাঝখান দিয়েই হাইওয়ে বানানোর সিদ্ধান্ত নেয়। বাড়ি ফেরার সময় জৌমিন রাস্তায় একটি সাপ দেখে গাড়ি দাঁড় করায়। ভাস্কর বলে, ওকে পিষে ফেল, না হলে ও আমাদের কামড়ে দেবে। পান্ডা বলে, আপনি যদি ওকে কিছু না করেন তাহলে ও কিছু করবে না। পান্ডা বলে, আপনারা গাছ কেটে তার বাসস্থান শেষ করছেন, তাহলে তাদের তো লোকালয়ে আসতেই হবে, তাই না? আর সত্যি বলতে এখানকার জীবজন্তুই লোকাল, আপনারাই বাইরের লোক। এটা বলে পান্ডাজি জঙ্গলের মাঝামাঝি নেমে চলে যায়। সে জানায়, আমার বাড়ি এই কাছেই, যেতে কোনো সমস্যা হবে না। যারা জঙ্গলের ফিলিংস বোঝে, জঙ্গলও তাদের সব বোঝার করে দেয়। কিন্তু যারা জঙ্গল নিয়ে খেলে, জঙ্গলের অভিশাপও তাদের শেষ করে দেয়। বাড়ি ফেরার পথে ভাস্কররা ছোট অ্যাক্সিডেন্ট করে। ভাস্কর বারবার মজা করে জমিন ও জানাকে ভয় দেখাতে থাকে। একসময় ভাস্করের বাবা তাকে কল দেয়। নেটওয়ার্ক না পাওয়ার কারণে সে আস্তে আস্তে জানাদের থেকে দূরে চলে যায়। কথা বলা শেষ করে সে পিছনে ঘুরে কিছু একটা দেখতে পায়। যখন সেটি সে ভালো করে দেখার চেষ্টা করে, সে কি হিংস্র নেকড়েকে তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকতে দেখে। সে ভয়ে চিৎকার করতে করতে দৌড় দেয়। জমিনও জানা ভাবে ভাস্কর এবারও মজা করছে। ভাস্কর প্রাণ বাঁচাতে প্রাণপণে ছুটতে থাকে। জমিন যখন বুঝতে পারে ভাস্কর মজা করছে না, জানা ও জমিনও তাকে অনুসরণ করে দৌড়াতে শুরু করে। ভাস্কর উপায় না পেয়ে একটি গাছে চড়ে বসে, কিন্তু গাছটি আস্তে আস্তে বাঁকা হয়ে নিচের দিকে হেলে আসে। আর তখনই হিংস্র নেকড়েটি লাফ দিয়ে তার পিছনে কামড়ে ধরে। যখন সেখানে জানা ও জমিন পৌঁছায়, তাদের দেখে নেকড়েটি চলে যায়। তারা দেখে ভাস্করের পিছনে অনেকখানি গর্ত হয়ে গেছে আর অনেক রক্তপাত হচ্ছে। জানা এটা দেখে ঘাবড়ে গিয়ে জমিনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু জমিন জানায় ভাস্করকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না, কারণ গ্রামের কেউ যদি বুঝতে পারে ভাস্করকে জঙ্গলের কোনো জন্তু কামড়েছে, তাহলে গ্রামবাসীরা তাকে এখান থেকে বের করে দিবে আর এই প্রজেক্ট এখানেই বন্ধ হয়ে যাবে। তাই জমিন ভাস্করকে নিয়ে একটি পশু ডাক্তারের কাছে যায়, যার নাম অনিকা। সেও ভাস্করের এই অবস্থা দেখে ঘাবড়ে যায়।
জমিন বলে, তুমি এর চিকিৎসা করতে পারবে তো? অনিকা বলে, হয়তো পারবো। জানা বলে, অবশেষে আমার ভাইকে পশু ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হচ্ছে। অনিকা ভাস্করকে ইঞ্জেকশন লাগাবে কিনা সেটা জানা ও জমিনকে জিজ্ঞাসা করে। জানা বলে, ভাই কেমন ডাক্তার, আমাদের কাছেই জিজ্ঞাসা করছে। শেষমেশ অনিকা তার সাধ্য মতো ট্রিটমেন্ট দেয়। পরের দিন সকালে আমরা ভাস্করকে শুয়ে থাকতে দেখি। ঘুম থেকে উঠেই তার প্রচন্ড ক্ষুধা পায়। সে উঠে একটা তরমুজ দেখে পুরো তরমুজ একাই শেষ করে দেয়। ভাস্করকে এভাবে বসে খেতে দেখে জানা ভাবে ভাস্কর ভালোভাবে বসতে পারছে না, তাই সে এভাবে বসে খাচ্ছে। কিন্তু ভাস্কর জানায় তার শরীরে কোথাও ব্যথাই নেই। সে ওয়াশরুমে গিয়ে নিজের দাঁত দেখে চমকে ওঠে, কারণ তার দুই পাশে দাঁত যৌতুদের মতো বড় হয়ে গিয়েছে। আর সে শার্ট খুলে দেখে তার সিক্স প্যাক বডি হয়ে গেছে। সে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে অনেক খুশি হয়। সে জানাকে জিজ্ঞাসা করে, এত সুগন্ধ কোথা থেকে আসছে? জানা বলে, তুই পেলে দুর্গন্ধ পেতে পারিস, কারণ আমি এখনো গোসল করিনি, কিন্তু তুই সুগন্ধ কোথা থেকে পাচ্ছিস? গ্রামবাসীদের সাথে মিটিং ফিক্স হওয়ায় ভাস্কররা সেখানেই যাচ্ছিল। কিন্তু পথের মধ্যে ভাস্কর দৌড়ে একটি ঝোপের দিকে যায় আর হাত দিয়ে একটি মরা খরগোশ টেনে বের করে। সে জানাকে বলে, আমি এরই সুগন্ধ সকাল থেকে পাচ্ছিলাম। তারা ভাস্করের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর ভাস্কররা গ্রামবাসীদের সাথে কথা বলতে আসে। পান্ডাজি গ্রামবাসীদের বলে, আমরা জঙ্গলের মাঝখান দিয়ে হাইওয়ে বানাতে চাই, তাই জঙ্গলের মাঝে আপনাদের যাদের যাদের জমি আছে তাদের কিছু জমি লাগতে পারে। আপনারা স্বেচ্ছায় দিলে তো ভালো, আর তা না হলে সরকার জোর করে নিয়ে নিতে বাধ্য হবে। গ্রামবাসীরা পান্ডার কথায় রাজি হয় না। ভাস্কর এগিয়ে এসে বলে, আমরা এটা আপনাদের ভালোর জন্যই করছি। কিন্তু গ্রামবাসীরা রেগে গিয়ে অস্ত্র বের করে ভাস্করকেই তাড়া করে। ভাস্কর জমিনকে বলে, এই পান্ডার মধ্যেই কোনো সমস্যা আছে। ওই গ্রামবাসীদের ভুলভাল বুঝিয়েছে। তখন পান্ডা পিছন থেকে দৌড়ে আসে আর বলে, স্যার আপনি এই কাজটি ছেড়ে দিন, গ্রামবাসীরা রাজি হবে না। কিন্তু ভাস্কর এবার ইয়ং ছেলে মেয়েদের সাথে মিটিং করার সিদ্ধান্ত নেয়। ভাস্কর তাদের বলে, ওই দেখো ওখানে বড় শপিং মল দেখা যাচ্ছে, আর ওখানে কফি শপ, আর ওই দেখো এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে যাচ্ছে। ভাস্কর এবার বলে, তোমরা কি প্লেন দেখতে পাচ্ছ? তারা উত্তরে বলে, না দেখতে পাচ্ছি না। ভাস্কর বলে, দেখবে কিভাবে, ওখানে তো কিছু নেই। এর কারণ কি জানো? কারণটা এই জঙ্গল। এই জঙ্গল তোমাদের কুয়োর ব্যাংক বানিয়ে রেখেছে, তোমরা এর বাইরের সুন্দর দুনিয়া দেখতেই পাচ্ছ না। ভাস্কর বলে, আমি জানি এখনকার ইয়ংস্টার্সদের জঙ্গলের চাইতে জঙ্গল বুক আর টাইগারের চাইতে টাইগার শ্রফ বেশি পছন্দ। ভাস্করের এসব কথা শুনে ইয়ং ছেলেমেয়েরা তাকে সাহায্য করতে রাজি হয়। হঠাৎ ভাস্করের শরীর খারাপ হতে শুরু করে। তার মনে হয় সে অনেক দূরের আওয়াজও খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। আর এরপর তার পেট ব্যথা শুরু করে। পান্ডা তাকে বলে, আমাদের এখানে 120 বছর পুরনো একটি ওঝা আছে, সে এশিয়ার সব থেকে পুরনো ওঝা। পান্ডা ভাস্করকে নিয়ে সেই ওঝার কাছে যায়। ওঝা তাকে দেখতে দেখতে হঠাৎ তাকে পানির ভিতর চেপে ধরে, আর ভাস্কর পানির ভিতর হিংস্র একটি নেকড়ে দেখতে পায়। ভাস্কর উঠে কাউকে কিছু না বলে দৌড়ে বাইরে চলে আসে। সে যায় অনিকার কাছে। সে অনিকাকে বলে সে অনেক দূরের আওয়াজও খুব স্পষ্ট শুনতে পাচ্ছে, আর তার কাছে সব গন্ধ জিনিস সুগন্ধ মনে হচ্ছে, আর সুগন্ধ জিনিস গন্ধ মনে হচ্ছে। অনিকা সব শুনে তাকে কিছু ঔষধ লিখে দেয় আর বলে, এগুলো খেলে তুমি সুস্থ হয়ে যাবে। ভাস্কর এবার অনিকার সাথে ফ্লার্টিং শুরু করে। সে বলে, আমি আপনাকে দেখেই অনেকটা সুস্থ হয়ে গেছি, আর আমি আপনাদের এখানে আসলাম, আপনি তো একবারও আমাকে ঘুরতে নিয়ে গেলেন না। অনিকা বলে, আজ রাতে আমাদের গ্রামে অনুষ্ঠান আছে, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। রাতে তারা সবাই সেই অনুষ্ঠানে যায় আর সবাই অনেক মজা করে। সেখানে প্রকাশ নামের এক অফিসার ভাস্করকে জানায়, সব গ্রামবাসীদের কাছ থেকে সাইন নিয়ে নিয়েছি। ভাস্কর তাকে বলে, জমির কাগজ আমার কাল সকালে একদম রেডি চাই। প্রকাশ জানায় কাজ হয়ে যাবে, আর এরপর সে একাই চলে যায়। সে যখন তার তাঁবুতে পৌঁছায়, হঠাৎ বাইরে কোনো কিছু শব্দ হয়। সে কৌতূহলবশত বাইরে দেখতে যায়, কারণ তার কাছে গ্রামবাসীদের সাইন করা জমির কাগজ ছিল। তাই সে কোনো রিস্ক নিতে চাইছিল না। বাইরে বেরিয়ে সে এদিক ওদিক টস মারে, আর তখনই একটি হিংস্র ভেড়িয়া তার উপর আক্রমণ করে তাকে খুবলে খুবলে তার শরীরের মাংস খেতে থাকে। কিছুক্ষণ পর আমরা নদীর পানিতে জমির কাগজ ভেসে যেতে দেখি। সকালে জানা ভাস্করকে বলে, সকাল থেকে তোকে খুঁজেই পাচ্ছি না, তুই কোথায় ছিলি? ভাস্কর জানায় তার পেটের অবস্থা খুব একটা ভালো নয়, আর এখানকার খাবার তার ভালো লাগছে না, তাই একটু বাইরে হাঁটছিলাম। জানা বলে, কাল রাতে তো একটা ঘটনা ঘটে গিয়েছে, কন্ট্রাক্টর প্রকাশের উপর কোনো এক জন্তু আক্রমণ করেছিল। এই কথা শুনে ভাস্কর চমকে ওঠে আর বলে, প্রকাশ ঠিক আছে তো? জমির সমস্ত কাগজপত্র ওর কাছেই ছিল। জমিন বলে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ওর অবস্থা খুব সিরিয়াস। তখন পুলিশ এসে ভাস্করদের ধরে নিয়ে যায়, কারণ জঙ্গলে ভাস্করের জ্যাকেট পাওয়া গেছে। আর এই জন্য ভাস্করকে যে জঙ্গলের কোনো জন্তু কামড়েছে, জমিন এটা গ্রামের কাউকে জানতে দেয়নি। পান্ডার কথা কেউ বিশ্বাস করে না। ভাস্কর বলে, পান্ডার মধ্যেই কোনো সমস্যা আছে, কিসব উদ্ভট কথা বলছে, ওকে তো আমার প্রথম থেকেই গড়বড় মনে হচ্ছিল।
তারা তিনজন একসাথে হাঁটছিল। হঠাৎ ভাস্কর বমি করতে শুরু করে, যা দেখতে লাল রক্তের মতো মনে হচ্ছিল। জমিন ও জানা ভাস্করকে নিয়ে দ্রুত অনিকার কাছে নিয়ে যায়। ভাস্করের পেটে প্রচন্ড ব্যথা করছিল, তাই অনিকা তাকে পেন কিলারের ইঞ্জেকশন দেওয়ার কথা বলে, কিন্তু ভাস্কর কোনো ইঞ্জেকশন দিতে চায় না। অনিকা তাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে দেয়। এবার ভাস্কর রেগে গিয়ে জানা ও জৌমিনকে বিছানা সহ তুলে ধরে। জানা অনিকাকে বলে, তুমি কি ওকে ঘোড়ার ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছো নাকি? জানা জৌমিনকে বলে, হঠাৎ ভাস্করের রক্ত বমি হওয়া আমার সুবিধার মনে হচ্ছে না। অনিকা বলে, কারণ এমন তখনই হয় যখন কেউ মাত্রাতিরিক্ত মাংস খেয়ে ফেলে, কিন্তু ভাস্কর তো মাংস খাই না। জানা জমিনকে বলে, ভাস্করের স্টুল টেস্ট করতে হবে, অর্থাৎ মল পরীক্ষা করতে হবে, তাও আবার ভাস্করকে না জানিয়ে। যেমন কথা তেমন কাজ, তারা অনেক কষ্ট করে তাদের প্রয়োজনীয় জিনিসটি জোগাড় করে পরীক্ষা করতে দেয়। এদিকে আমরা ভাস্করকে চুপি চুপি প্রকাশের সাথে দেখা করতে দেখি। সে আড়াল থেকে শুনতে পাই ডাক্তার পুলিশ অফিসারকে বলে, এই রোগীর শরীরে অস্বাভাবিকভাবে ক্ষতস্থান সেরে উঠছে, যেটা খুবই চিন্তার বিষয়। পুলিশ অফিসার বলে, আপনি কি মিশানোর কথা বলছেন? ডাক্তার বলে, সেরকমই মনে হচ্ছে। পুলিশ অফিসারেরা প্রকাশের ক্ষতবিক্ষত শরীর নিয়ে একটি নির্জন এলাকায় পৌঁছায়। ভাস্করও তাদের পিছু নেয়। ভাস্কর দেখে পুলিশরা প্রকাশের বডিতে আগুন লাগিয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। সেই 120 বছর পুরনো ওঝা গ্রামবাসীদের বলে, গ্রামে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে এর পিছনে মিশানোই আছে। যখন জানার হাতে ভাস্করের মল টেস্টের রিপোর্ট আসে, দেখা যায় ভাস্করের পেটে মানুষের হাড় ও মাংসের স্যাম্পল পাওয়া গেছে। জমিন বলে, এটা কিভাবে সম্ভব? তখনই সেখানে পান্ডা চলে আসে, তারা সবাই চুপ হয়ে যায়। জমিন পান্ডাকে বলে, আপনি এসব মিশানোর কল্প কাহিনী না ছড়ালেও পারতেন। পান্ডা বলে, এটা কোনো কল্প কাহিনী নয়, যেই জঙ্গল কাটবে মিশানু তাকে কামড়াবে, আর মিশানু যাকে কামড়াবে সেই ইচ্ছাধারী ভেড়িয়া হয়ে যাবে। জানা বলে, ইচ্ছাধারী নাগিনের কথা তো শুনেছি, ইচ্ছাধারী ভেড়িয়া আবার হয় নাকি? পান্ডা বলে, কেন, ইচ্ছাধারী হওয়ার লাইসেন্স কি শুধু সাপের কাছেই আছে? অনিকা বলে, এসব ইচ্ছাধারী ভেড়িয়া টেরিয়া কিছু হয় না, এটা এক ধরনের রোগ। কোনো জন্তু যদি কোনো মানুষকে কামড়ায়, সেটা সংক্রমণের ফলে সেই মানুষটিও নিজেকে সেই জন্তুর মতো কল্পনা করে। জানা পান্ডাকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি জানেন একটা মানুষ কখন ভেড়িয়া রূপ ধরে? পান্ডা বলে, পূর্ণিমা রাতে ইচ্ছাধারী ভেড়িয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না। জানা ও জমিন আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে পূর্ণিমা চাঁদ, তাই তারা দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। এদিকে ভাস্কর এক মনে পূর্ণিমার চাঁদ দেখছিল। হঠাৎ তার সমস্ত শরীর অসহ্য ব্যথা হতে শুরু হয়। সে পাগলের মতো করতে থাকে, আর দেখতে দেখতেই সে একটি ভেড়িয়া হয়ে যায়। জানো জমিন পৌঁছে তাদের ঘর থেকে একটি ভেড়িয়াকে দৌড়াতে দেখে। তারা ভেড়িয়াটির পিছু নেয়। কিছুক্ষণ পর ভেড়িয়াটিকে হারিয়ে ফেলে তারা। তারপর তারা ভেড়িয়াটিকে ডাকার জন্য সেটির মতো আওয়াজ করতে থাকে। হঠাৎ ভেড়িয়াটি এসে তাদের গাড়ির উপর আক্রমণ করে বসে। কিছুক্ষণ পর সেটি চলে যায়। পরের দিন সকালে ভাস্করের ঘুম ভাঙে জঙ্গলের মাঝখানে। শুধু একটা শর্টস পরা অবস্থায় সে নিজেকে আবিষ্কার করে। সে উঠে দেখে তার শরীরের উপর একটি সাপ। সে শান্ত থাকার ফলে সাপ কিছু না করে চলে যায়। ভাস্কর যখন লোকালয়ে ফিরছিল, তার অনিকার সাথে দেখা হয়। অনিকা বলে, জমিন আমাকে তোমার সম্পর্কে সব বলেছে। ভাস্করকে দেখে জানা বলে, আমি তোর বাবাকে কি জবাব দিব? এটা বলবো যে মানুষ নিয়ে গিয়েছিলাম, ভেড়িয়া বানিয়ে নিয়ে এসেছি? আর বল, কাল রাতে কি করেছিস? কার সাথে মুখ কালো করে এসেছিস? ভাস্কর রেগে বলে, আমি তোর চাইতে বেশি বিপদে আছি। হঠাৎ শরীরে অসহ্য ব্যথা অনুভব হয়। সমস্ত শরীর ব্যথায় ফেটে পড়ে। তারপর কি হয় আমি কিছু মনে করতে পারি না। সকালে যখন আমার ঘুম ভাঙে, দেখি শর্টস পরে জঙ্গলের মাঝে পড়ে আছি। তুই বল, আমি এখন কি করব? তখনই তারা আসল বিপদের কথা জানতে পারে। নেরি নামের সেই ইঞ্জিনিয়ারের উপর কোনো জন্তু আক্রমণ করার ফলে সে মারা গেছে। ভাস্কর সেখানে গিয়ে দেখে পুলিশ সিসিটিভি ফুটেজও পেয়েছে, যেখানে একটি শর্টস পরা ভেড়িয়া নেরিকে কামড়ে কামড়ে মারছে। পান্ডা বলে, এটা কোন ধরনের জন্তু যে শর্টস পরে মানুষের উপর আক্রমণ করে? ভাস্কর ভাবে, আমি তো কালোকে প্রকাশের জায়গায় বসিয়ে প্রজেক্ট শেষ করার কথা ভাবছিলাম, তাহলে আমি কেন তাকে মারলাম? ভাস্করের আবারও পেট ব্যথা শুরু হয়। জানা বলে, তুই অনিকার কাছে যা, আর আমি তোর এই শর্টস এর ব্যবস্থা করছি, যেন ওটা কারোর হাতে না পড়ে। ভাস্কর অনিকাকে বলে, এই জঙ্গলের জন্য আমি আজ এত বড় বিপদ পড়েছি। অনিকা ভাস্করের কথা শুনে রেগে যায়। সে বলে, জঙ্গলের জন্য? জঙ্গল কেটে সাফ করছো তোমরা, বলতে পারো তাহলে এই জঙ্গলের প্রাণীগুলো কোথায় যাবে? আর তুমি যে নিঃশ্বাসে অক্সিজেন নিছো, এটাও এই গাছের জন্যই সম্ভব হচ্ছে। এই গাছ কাটতে কাটতে একদিন দম বন্ধ হয়ে মরবে তোমরা। পৃথিবীর যে তাপমাত্রা বাড়ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেটা সবচেয়ে বড় কারণ এই গাছ কেটে ফেলা। আর তুমি গাছ কেটে জঙ্গল শেষ করে দিচ্ছ, আবার সব দোষ জঙ্গলের উপরে চাপাচ্ছ। ভাস্কর বলে, তোমার এই নীতি কথা শুধু ফেসবুক আর বইয়ের পাতাই বানায়, বাস্তবে সবাই ওই টাকার পিছনেই ছোটে, আর আমিও তাদের মতোই। রাতে জানা ভাস্করকে বলে, বাদ দে ভাই এই প্রজেক্ট, চল বাড়ি ফিরে যাই। ভাস্কর বলে, এই কাজের জন্য আমি আমার বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছি, আর এখানে আমি বিপদে নেই, বিপদটাই আমি, আর টেকনিক্যালি আমি 2টা মার্ডারও করেছি।
জানা বলে মানুষের জন্য যেটা মার্ডার, ভেড়িয়ার জন্য সেটা ডিনার, তাই তুই কখনোই এরকম ভাববি না। তখনই ভাস্কর কিছু একটা বুঝতে পেরে দৌড়ে একজনকে ধরে ফেলে, যেটি ছিল সেই পান্ডা। পান্ডা বলে, আমি আগেই সন্দেহ করেছিলাম তোমাদের মধ্যেই কেউ হবে। আর ভাস্করের সেই শর্টস দেখিয়ে বলে, আজ তো এটা দেখে নিশ্চিত হয়ে গেলাম, আর এখন আমি এটা সবাইকে দেখাবো আর সবাইকে বলে দেবো। কিন্তু তখনই ভাস্কর তার সামনে চলে আসে। ভাস্করের বিভৎস চেহারা দেখে সে ভয় পেয়ে যায় আর বলে, আমি কাউকে কিছু বলবো না। ভাস্কর জানায়, আমাকে জঙ্গলে এক জন্তু কামড়ানোর পর আমি এমন হয়ে গেছি, আমি কারোর ক্ষতি করতে চাই না। আপনি তো মিশানো সম্পর্কে জানেন, এর কোনো সমাধান আপনার কাছে আছে কি? পান্ডা বলে, এর সমাধান ওই ওঝা বলতে পারবে, কিন্তু সে আবার কবে এই গ্রামে ফিরবে সেটা আমার জানা নেই, কিন্তু সে আসলেই আমি সমাধান জেনে নেব। জানা বলে, ততদিনে তো পুরো শহরের মানুষকে শেষ করে দিবে। ভাস্কর যেন আবার ভেড়িয়া না হয়, এই জন্য সে কিছুদিন জঙ্গলের কাজ বন্ধ রাখে। আর সে অনিকার সাথে ভালো কিছু সময় কাটায়। তাকে দেখে মনে হচ্ছিল সে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আর এদিকে পুলিশ খুনের তদন্ত করতে থাকে, এমনকি তারা ভয়ঙ্কর পশু শিকারীদেরকেও ডেকে পাঠায়। কয়েকদিন পর আবার পূর্ণিমা রাতে ভাস্কর যেন ভেড়িয়া না হয়ে যায়, তাই জানা ও জমিন একটি কাঠের ফ্যাক্টরিতে সারা রাত বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এক পুলিশ অফিসারে তাদের সন্দেহ হওয়ায় তাদের ফলো করতে থাকে, আর ওই অবস্থায় তাদের ধরে ফেলে আর ফ্যাক্টরির গেট বন্ধ করে দেয়। তারা অফিসারটির কাছে অনেক রিকোয়েস্ট করে সে যেন তাদের যেতে দেয়, কিন্তু অফিসার বলে, তোদের জেলে পুরে এই রাস্তার প্রজেক্ট আমি নিয়ে নেব। এই বলে সে তাদের তিনজনের ভিডিও করতে শুরু করে। হঠাৎ ভাস্কর পূর্ণিমা চাঁদ দেখে অস্বাভাবিক আচরণ শুরু করে। জানো জমিন বুঝতে পারে কি হতে যাচ্ছে, তাই তারা ভাস্করকে শিকল দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। দেখতে দেখতে ভাস্কর তাদের সামনে ভেড়িয়াতে পরিণত হয়। ভেড়িয়া হওয়ার পর ভাস্কর জানা ও জমিনের উপরই আক্রমণ করতে যায়। জানা ও জমিন অনেক ভয় পেয়ে যায়। ভাস্কর যখন জমিনের উপর আক্রমণ করতেই যাবে, তখন সেখানে আরেকটি ভেড়িয়া চলে আসে। ভাস্কর সেদিকে এগিয়ে যায়, ভেড়িয়াটি দরজা খুলে দেয় আর ভাস্কর সেই ভেড়িয়ার পিছন পিছন চলে যায়। জানা ও জমিন বাইরে বেরিয়ে দেখে সেই অফিসারের দেহ বাইরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। জমিন অফিসারের মোবাইল নিয়ে নেয়, কারণ তার মোবাইলে সবকিছু রেকর্ড করা আছে। সকালে যখন ভাস্কর ফিরে আসে, সে দেখে জমিন ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ভাস্কর তাকে যেতে নিষেধ করে। জমিন বলে, কাল রাতে আরেকটু হলেই তুই আমাকে খেয়ে নিতি। ভাস্কর বলে, তুই তো জানিস আমি ভেড়িয়া হলে আমার কিছু মনে থাকে না। সত্যি বলতে আমার মনে তোর ক্ষতি করার কোন ইচ্ছা নেই। জমিন বলে, আছে, আর শুধু তোর না, জানারও আমার ক্ষতি করার ইচ্ছা আছে। এখানে আসার পর থেকে জানা আমাকে চাইনিজ চাইনিজ বলে জ্বালাতন করছে, কারণ আমার চেহারা তোদের সাথে মেলে না। সে আমাকে বারবার বলেই যাচ্ছে, কুম্ফু শেখাও, কুম্ফু শেখাও। আরে ভাই, পারি না আমি কুম্ফু, আমিও তোদের মতোই এই দেশের নাগরিক। তখন নিজের দেশের লোকেরাই আমাকে চাইনিজ বলে, মনে হয় আমাকে কেউ গালি দিচ্ছে। সত্যি বলছি, অনেক কষ্ট হয়। জানা জমিনকে সরি বলে, এসে বলে আমাকে নিয়েও সবাই মজা করতো, গাধা, গরু, বুদ্ধু কি বলেনি আমাকে। কিন্তু আমার দুজন বন্ধু আছে যাদের জন্য সেই চান্দেরি গ্রাম থেকে উঠে এসে আমি এই শহরে আইপিএস অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভাস্কর এসে জমিনকে বলে, সত্যি সত্যি যদি আমার তোদের মধ্যে কাউকে খাওয়ার হতো, আমি তো তোকেই খেতাম, কারণ আমার আবর্জনা পছন্দ নয়। তখনই সেখানে পান্ডা চলে আসে আর বলে সেই ওঝা ফিরে এসেছে। ওঝার কাছে গেলে ওঝা জানায় যে এই জঙ্গল কাটবে মিশানু তাকে কামড়াবে, আর কেউ যদি ভেড়িয়া হয়ে যায় তাহলে বাঁচার একটাই রাস্তা আছে, আর তা হলো অমাবস্যার রাতে মিশানু সেই জায়গায় যায় যেখানে সে তার শিকারকে কামড়েছিল। তাই সেই আক্রান্ত ব্যক্তিকেও সেখানে গিয়ে আবারও মিশানুর কামড় খেতে হবে। ভাস্কর এটা করতে রাজি হয়ে যায়। অনিকা শুনে বলে, কি গ্যারান্টি আছে যে ওই মিশানু ওখানেই আসবে, আর আসলেও যে তোমাকে কামড়াবে এর কোনো গ্যারান্টি আছে? ভাস্কর জানায়, কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই, আর এই অভিশপ্ত জায়গা ছেড়ে যত দ্রুত সম্ভব চলে যেতে চাই। অনিকা ভাস্করের কথা শুনে মূলমরা হয়ে যায়। কিছুক্ষণ পর ভাস্কর অনিকাকে জিজ্ঞাসা করে, মিশানু কেন আমাকেই কামড়ালো, কি চাইছে আমার কাছে? অনিকা বলে, হয়তো ও তোমাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তুমি ভাগ্যক্রমে বেঁচে গেছো, আর নয়তো ও ভক্ষককেই রক্ষক বানাতে চেয়েছিল, তোমার মাধ্যমেই হয়তো জঙ্গল রক্ষা করতে চাইছিল। অনিকা বলে, তুমি তো আমার সাথে ঘুরতে যেতে চেয়েছিলে, তুমি চলে যাওয়ার আগে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তারা একসাথে অনেক জায়গা ঘুরে বেড়ায়, শেষে তারা অনেক সুন্দর একটি জায়গায় যায়। অনিকা জানায়, এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ভাস্কর বলে, এসব দেখে ইচ্ছা করছে সারা জীবন এখানেই থেকে যায়। অনিকা বলে, তাহলে থেকে যাও, কিন্তু ভাস্কর জানায় সে বাড়ি ফিরে তার সব স্বপ্ন পূরণ করতে চায়। রাতে ভাস্কর প্রয়োজনীয় সেফটি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে জানা ও জমিনকে সঙ্গে করে রওনা দেয়। আমরা দেখি পুলিশ অফিসার শিকারীদের সেই রাতেই জঙ্গলে পাঠায়। জঙ্গলে পৌঁছে ভাস্কর ঠিক আগের দিনের মতোই সেই গাছে ঝুলেছিল, আর তার যেখানে মিশানু কামড়েছিল সেই জায়গা ছাড়া সমস্ত শরীরে সে সেফটি পরে নিয়েছিল। জানা ও জমিন বন্দুক হাতে দূর থেকে তাক করে রেখেছিল, যেন মিশানু ভাস্করের বেশি ক্ষতি করতে না পারে।
কিছুক্ষণ পর সেখানে মিশানু চলে আসে আর আস্তে আস্তে ভাস্করের দিকে এগোতে থাকে। ঠিক তখনই মিশানুর গায়ে একটি বন্দুকের গুলি লাগে। জানা জমিনকে বলে, গুলি কেন ছুড়লি? জমিন জানায় সে কোনো গুলি ছোড়েনি। ঠিক তখনই আরো একটি গুলি মিশানুর গায়ে লাগে। তারা দেখে একদল শিকারী মিশানুকের উপর আক্রমণ করছে। মিশানু এটা দেখে দৌড়ে চলে যায়। ভাস্করকে জানা বলে, ভাই ওই শিকারী মিশানুকে মেরে ফেলার আগে কামড় খেয়ে আয়, নইলে তোকে সারা জীবন ভেড়িয়া হয়ে থাকতে হবে। ভাস্কর এবার হাওয়ার বেগে গন্ধ শুকে একটি গুহায় পৌঁছায়। সে গিয়ে গুহার ভিতরে দেখে চমকে ওঠে। ভাস্কর বলে, অনিকা তুমি? অনিকা বলে, হ্যাঁ আমি মিশানু। ভাস্কর বলে, তুমি আমাকে কেন কামড়ালে? অনিকা বলে, আমি তো তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুমি ভাগ্যক্রমে বেঁচে গেছো আর না চাইতেও আমার মতো হয়ে গেছো। ভাস্কর বলে, আমি শুধু আমার কাজ করছিলাম। অনিকা বলে, কাজ? কোন কাজ? গাছ কেটে পরিবেশকে ধ্বংস করছো, এটা কাজ? যখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে একের পর এক বিপর্যয় নেমে আসবে তখন তোমরা বুঝবে। অনিকা বলে, আমি ভেবেছিলাম তোমাকে বোঝালে হয়তো তুমি বুঝবে। আমি গত 100 বছর ধরে জঙ্গল রক্ষা করছি, ভেবেছিলাম আমার পরে তুমি এর রক্ষক হবে, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি মানুষই ঠিক আছো, রক্ষক হওয়ার যোগ্যতা তোমার ছিল না আর এখনো নেই। তুমি আবার নর্মাল হতে চাও তো আসো তোমাকে কামড়ে দিই। অনিকা ভাস্করকে কামড়াতে গেলে সে পিছিয়ে যায়, আর তখনই সেখানে জানাদের আওয়াজ শুনে অনিকা চলে যায়। ভাস্কর তাদের জানায় অনিকাই মিশানু, কিন্তু তাদের যেন বিশ্বাসই হয় না। আর যখনই আমরা আবারও বন্দুকের আওয়াজ শুনতে পাই, শিকারীরা অনিকাকে ধরে ফেলে তাদের সাথে নিয়ে যায়। ভাস্কর বলে, গত 100 বছর ধরে ও জঙ্গল রক্ষা করছে, আমাদের ওকে বাঁচাতে হবে। জমিন বলে, অতগুলো মানুষকে কিভাবে আটকাবো আমরা? পান্ডা বলে, ওদের জন্য এক ভেড়িয়াই যথেষ্ট। তাই ভাস্কর ভেড়িয়া হওয়ার চেষ্টা করে, কিন্তু হতে পারে না। ভাস্কর বলে, আজকে অমাবস্যার রাত, চাঁদ নেই। জানা মোবাইলে পূর্ণিমা চাঁদের ছবি দেখায় ভাস্করকে। ভাস্কর আবারও মন দিয়ে চেষ্টা করে, কিন্তু ভেড়িয়া হতে পারে না। জানা ও জমিন এবার ভাস্করকে মারতে শুরু করে। হয়তো রেগে গিয়ে সে ভেড়িয়া হয়ে যাবে, কিন্তু এতেও লাভ হয় না। পান্ডা তাদের থামিয়ে ভাস্করকে বলে, তুমি এখন জঙ্গলের রক্ষক, এই জঙ্গল তোমার, দেখো এই সুন্দর জঙ্গলটাকে, ওরা তোমার এই জঙ্গল কেটে সাফ করে ফেলতে চায়। তখনই অদ্ভুত সব জিনিস ভেসে ওঠে ভাস্করের চোখে, আর সে পরিণত হয় ভেড়িয়াতে। সে চলে যায় অনিকার কাছে। ভাস্করকে দেখে শিকারীরা গুলি চালালে ভাস্কর আকাশের দিকে তাকিয়ে ভেড়িয়ার ডাক দেয়, আর চারদিক থেকে বাদুড়ের দল এসে শিকারীদের আক্রমণ করে। ভাস্কর এই সুযোগে কয়েকজনের উপর আক্রমণ করে অনিকাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে তাকে বের করতে পারে না। ভাস্কর একে একে সব শিকারীদের শেষ করতে থাকে, কিন্তু একসময় তার পা আটকে যায়। শিকারীদের একজন বন্দুক ও একজন ছুরি হাতে ভাস্করকে মারতে যায়। তখনই অনিকা শিকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শিকারী গিয়ে অনিকার গলায় ছুরি ঢুকিয়ে এফুর করে দেয়। ভাস্কর এবার দুজন শিকারীকে নৃশংসভাবে মেরে অনিকার কাছে যায়। অনিকার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এবার দুজনে সব অফিসারদেরও শেষ করতে গেলে সেই ওঝা তাদের এটা করতে নিষেধ করে। দুজনে সেখান থেকে বেরিয়ে অনিকার সেই প্রিয় জায়গায় পৌঁছায়। অনিকাকে দেখে মনে হয়েছিল তার খুব কষ্ট হচ্ছে। অবশেষে তার পছন্দের জায়গায় পৌঁছে অনিকা লুটিয়ে পড়ে, আর শেষ মুহূর্তে খাদের নিচে পড়ে যায়, যেন তার শরীর নিয়ে কেউ রিসার্চ করতে না পারে। ভাস্কর অশ্রুসিক্ত চোখে সেদিকে তাকিয়ে থাকে। কয়েকদিন পরে আমরা দেখি ভাস্কর গ্রামের লোকদের বলছে, জঙ্গলের মাঝখান দিয়ে যে হাইওয়ে হওয়ার কথা ছিল সেটা এখন জঙ্গলের পাশ দিয়ে হবে, যেন জঙ্গল কাটা না পড়ে। জানা তার রুমের পাশে একটি ছোট রুমে ভাস্করকে মাংসের টুকরো দেয়। ভাস্কর বলে, একটাই হবে না, আরো লাগবে। জানা বলে, তুই কালই তো তোর বসকে খেয়ে আসলি, ও একাই 5 জনের সমান ছিল। ঠিক তখনই জানার দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করে। জানা গিয়ে দেখে তার চান্দেরি গ্রামের ছোটবেলার প্রাণপ্রিয় বন্ধু ভিকি ও বিট্টু এসেছে। তাদের দেখে জানা জড়িয়ে ধরে। ভিকি বলে, তোকে আমরা কতদিন ধরে খুঁজছি, তোর কোন খোঁজ খবরই পাওয়া যায় না। জানা বলে, স্ত্রীর জন্য আমি এখনো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। সবাই আমাকে অভিশপ্ত ভাবছিল, তাই আমার মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ভিকি ও বিট্টু বলে, একটা মেয়ের কথাই তুই আমাদের ছেড়ে চলে এলি? জানা বলে, আরে ওইটা আমার মা। ভিকি বলে, ভাই শোন, তুই ওকে ফিরে আনতে পারবি। জানা বলে, কাকে? ভিকি বলে, স্ত্রীকে, কারণ তোর ভিতরে এখনো স্ত্রীর কীটাণু আছে। ঠিক তখনই ভিতর থেকে আওয়াজ শুনে ভিকি ও বিট্টু সেদিকে যেতে থাকে। জানা তাদের বারবার আটকায়। তারা ভাবে ভিকি হয়তো রুমে কোনো মেয়েকে লুকিয়ে রেখেছে, কিন্তু যখন তারা রুমের ভিতরে পৌঁছায় তারা ভেড়িয়া দেখে আটকে ওঠে। জানা বলে, ভাস্কর, ওরা আমার বন্ধু, প্লিজ ওদের কিছু করিস না। তখনই ভাস্কর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই পর্যন্তই দেখানো হয় মুভিটিতে। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। ভিকি কেন স্ত্রীকে ফিরিয়ে আনতে চায় আর পরে কি হয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরের পার্ট কমেন্ট করুন। শীঘ্রই এই মুভি ইউনিভার্সের আরেকটি ভিডিও আসবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।